সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি দেশ সন্ধ্যার নির্বাচনের সহিংসতায় ও প্রতিহিংসার প্রচার, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আজ যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, নির্বাচনের সহিংসতা ও প্রতিহিংসার প্রচার যত দিন যাচ্ছে তত নির্বাচনী পরিবেশ জমে উঠেছে কিনা সেটি নিশ্চয় আপনাদের বক্তব্য আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। সবকিছু মিলিয়ে আমি শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নির্বাচন নিয়ে 12ই ফেব্রুয়ারিতে 2026-এর এই নির্বাচন নিয়ে আর কোনো ধরনের সংশয় কোনো দলের মধ্যে আছে কিনা, বিএনপি কি ভাবছে, এ বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এবং সেই সাথে একটু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বড় দুটি রাজনৈতিক দল, মানে আমি বিএনপি এবং জামাত জোটকে যদি বলি, তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভেতরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই সংঘর্ষের ঘটনা এবং নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এই বিষয়গুলো আসলে নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো ধরনের শঙ্কা তৈরি করছে কিনা, শামসুজ্জামান দুদু আপনার কাছে শুরুতে একটু সংক্ষেপে জেনে নিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করলেন যে কোনো সংশয়, যেটি আর 8-9 দিন পরে, আজকে 31 তারিখ, জাতীয় নির্বাচন যেটা হওয়ার কথা, সেটা ব্যাপারে কোনো সংশয় আছে কিনা। কারণ বিভিন্ন মহল থেকে এক ধরনের কথা আছে, শেষ পর্যন্ত কি হয়, অর্থাৎ আদৌ নির্বাচন হবে কিনা। তা আমার কাছে মনে হয় যে এই সংশয়ের আর কোনো অবকাশ নাই। অলরেডি নির্বাচন মাঠে এবং গ্রামে, মাঠে ঘাটে, গ্রামগঞ্জে এটা ছড়িয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলো এবং প্রার্থীরা তাদের মতো করে তারা প্রচার করছেন, এবং প্রধান রাজনৈতিক দলের নেতা হিসাবে জানেন বিএনপির জনাব তারেক রহমানকে আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে। অর্থাৎ এ পর্যন্ত দুটি আমার নজরে আসছে জরিফের প্রসঙ্গ, যেটা প্রথম আলোতেও আমি দেখেছি, যে তার সম্ভাবনা কতখানি। একটি 47-এর উপরে, একটি বোধহয় 53 বা 4 এরকম সম্ভাবনা দেখা দিয়েছে, বলা হয়েছে। তো এই প্রতিদ্বন্দ্বী দল বলতে জামাত, অথবা আপনি যেমনটা উল্লেখ করলেন 11 দল না, এখন 10 দল, কারণ ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচন করছে। তো সব মিলিয়ে যে সংশয়, সন্দেহ, অবিশ্বাসটা মহল বিশেষ থেকে বলা হচ্ছে, সেটি এখন যে বলা হচ্ছে না এমন না, তবে সেটি আর খুব একটা ধোপে টিকছে না। পার্শ্ববর্তী একটা দেশ আছে আমাদের, তারাও নির্বাচন সম্বন্ধে বিতর্কিত মন্তব্যগুলো বেশি করেছে, এবং প্রতি স্বৈরাচারী দল তারাও নির্বাচনের পজিটিভ কথা খুব একটা বলেনি, যেহেতু তারা নিষিদ্ধ আছে এখন এই নির্বাচনে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলার ব্যাপার নিয়ে একটু শঙ্কা থাকতে পারে। 2-4টি ঘটনা ঘটেছে। সব দলই চাচ্ছে যে এটি সরকার উচিত এখানে কঠোর হওয়া, এবং নির্বাচনকালীন সময়ে তো আরো বেশি সতর্ক হতে হবে, কারণ 2-1টি অপ্রত্যাশিত নিহত হওয়ার ঘটনা আমরা দেখেছি। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলোকে আরো বেশি সতর্ক হতে হবে। কারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী 18 বছর পরে যে গত 3টে নির্বাচনে সেইভাবে কিছুই নির্বাচনের নামে বলা যায় তামাশা হয়েছে একরকম, সেইটাকে আপনার অতিক্রম করার একটা সুযোগ জাতির কাছে আসছে, রাজনৈতিক দলগুলো আসছে। মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ গত 3টি নির্বাচনে ভোটের নামে তামাশা, ভোট তো দিতেই পারিনি, ঘর থেকে বেরোনো। মানুষের এবার প্রত্যাশা, এবার মানুষ একটা নির্বাচন দিবে। শামসুজ্জামান দুদু, আমি আলোচনায় ফিরে আসবো, তার আগে একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই, একটু নিয়ে যেতে চাই। টাঙ্গাইলে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই জনসভার কিছু অংশ দেখে আসি।
তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই টুপিতে যারা কাজ করে আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে, একটু আগে টুকু যেই কথা বলল, টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারবো। পাশেই রয়েছে আমাদের যমুনা নদী, কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে, তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা মিল কারখানা স্থাপন করবে তারা তাদের জিনিসপত্র সেই নদীপথে আনা নেওয়া করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এই বৈশিষ্ট্যগুলো শত শত বছর ধরে টিকে আছে। কাজে এই বৈশিষ্ট্যগুলোকে যদি সঠিক পরিকল্পনার মধ্যে আমরা তুলে ধরতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি এলাকার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তন, এই পরিবর্তনগুলি ঘটাতে সক্ষম হলেই মানুষের, ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আনারস, প্রচুর আনারস হয় এই এলাকায়, আপনাদের এলাকায়। এই আনারসকে কিভাবে আমরা বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। প্রিয় ভাই বোনেরা, নতুন করে এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে, অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে। কি সেটি পাট শিল্প। পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কলকারখানা তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। দরকার শুধু আমাদের পরিকল্পনা, দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা যদি সকলে মিলে কাজ করি, সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি, ইনশাআল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয়, আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয়, তাহলে অবশ্যই এই দেশের মালিক কারা এই দেশে বলেন তো? জনগণ। কাজে এই দেশের মালিককে আমাদের সাথে থাকতে হবে, কারণ মালিক ছাড়া তো কোনো কাজ করা যাবে না। মালিক ছাড়া কোনো কাজ করা যায়? মালিক ছাড়া কোনো কাজ করা যায় না। কাজে এই দেশের মালিক, আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ, আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আজ আমাদের সামনে সময় এসেছে, আজকে সময় এসেছে। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা অত্যাচার নির্যাতন শুরু করেছি, আমরা আমাদের বহু সহকর্মীকে আমাদের মধ্যে থেকে হারিয়েছি। এখন আমাদেরকে গঠন করতে হবে আমাদের দেশ, পুনর্গঠন করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশ। কারণ এই বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে। তাহলেই একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি নিজেরাও চিন্তা করে দেখেন, এর আগেও যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই কোনো না কোনো ভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে। আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছিল, আপনাদের স্কুল কলেজগুলোকে মেরামত করা হয়েছিল, নতুন স্কুল কলেজ তৈরি হয়েছিল, গ্রামে গঞ্জে রাস্তাঘাট তৈরি করা হয়েছিল। কাজেই প্রিয় ভাইরা, আমাদের যদি সেই রাজনীতির ধারা আবার চালু করতে হয়, একই সাথে যদি নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে
আমরা যেরকম আমাদের পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদেরকেও তাহলে একই রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবার আমি দর্শক, আমরা দেখছিলাম টাঙ্গাইলে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই জনসভার কিছু অংশ দেখে আসলাম। আমরা আলোচনায় ফিরতে চাই। শরীফুজ্জামান শরীফ, এই অংশে আপনাকে একটু যুক্ত করি। বিরতির পর এসে আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু একটু সংক্ষেপে জেনে নেই যে এই নির্বাচনী যে শঙ্কার কথা বলছিলেন শামসুজ্জামান দুদুর, সংশয় আর নেই, ভোট হচ্ছে। কারণ বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে আসলে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে, প্রস্তুতি ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে যে শঙ্কার কথা আমরা বলছি, সেটির মধ্যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের শঙ্কা এখন পর্যন্ত থেকে গেছে। আপনি কি মনে করেন শরীফুজ্জামান শরীফ? ধন্যবাদ। প্রথমত আমাদের নির্বাচনটা দরকার। আমরা যে জায়গায় পড়ে আছি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক যে কাঠামোটা ছিল, সেটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান থেকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য, আবার নতুন করে যাত্রা শুরু করার জন্য নির্বাচনটা দরকার। নির্বাচন ঘিরে নানা ধরনের সংশয়, শঙ্কা এগুলো ছিল, কিন্তু এখন যদি দেখা যায় সংশয়টা অনেকটা কেটে গেছে। নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী কতগুলো পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সহিংসতার যে জায়গাটা বলেন, আমার ব্যক্তিগত যেটা মনে করি যে একটা জাতীয় নির্বাচনের আগে যে ধরনের সহিংস ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, আমি এবছর ঠিক যতটুকু হয়েছে এটাকে আমি গ্রহণ করতে রাজি না, বা এটি প্রত্যাশিত ছিল না। তারপরেও সেই ধরনের বড় সহিংসতা এখন পর্যন্ত আমরা দেখিনি। একটুও যদি না হতো তাও ভালো হতো। কিন্তু সামনের যে দিনগুলো আছে, এই দিনগুলোর চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, আইন শৃঙ্খলাকে স্বাভাবিক করার জন্য রাজনৈতিক দল, ভোটার, ইলেকশন কমিশন, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, তাদের কতগুলো দায়িত্ব আছে। মূল দায়িত্বটা হচ্ছে সরকারের। আমি সরকারের জায়গায় কতগুলো দুর্বলতা দেখি, অনীহা দেখি, কখনো কখনো ধোঁকাবাজিও দেখি। যে কাজটা সরকারের করার কথা, সরকারের সক্ষমতা আছে, সেই কাজটা তারা করতে গিয়েও করছেন না, এবং মনে হচ্ছে যে এই কাজটা না করার ভেতর থেকে কোনো কোনো পক্ষকে রাজনৈতিক সুবিধা দেওয়া। বিশেষ করে এই যে অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল যারা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার যে একটা ভাষ্য, এটি কিন্তু এক ধরনের সংশয় তৈরি করছে, সন্দেহ তৈরি করছে যে তিনি নানা রকমের উসিলা দিয়ে এই অবৈধ অস্ত্রটা উদ্ধার করতে চাইছেন না, এটা কারো হাতে থাকুক সেটা চাইছেন। কিন্তু এটি যদি সত্য হয়, তিনি যেটি বলেছেন যে তিনি তথ্যটা জানেন, কাদের কাছে আছে, তারা তাকে আশ্বস্ত করেছে, এটি যদি সত্য হয় তাহলে এটি আরও সংশয়ের, আরও ভীতির। কারণ ভোটের পরে এটা যদি কখনো ব্যবহৃত হয়, অথবা ভোটের দিন যদি ব্যবহৃত হয়, সুতরাং এই জায়গাগুলো সংশয় আছে, সন্দেহ আছে। তারপরেও আমি এই পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি, পাল্টাপাল্টি কতগুলো বক্তব্য, এগুলো থাকবেই রাজনীতিতে। তবে এটিকে অন্তত সহনশীল একটা জায়গায় থাকা উচিত, শালীনতার একটা জায়গায় থাকা উচিত, এবং রাজনৈতিক নেতাদেরকে, মূল নেতৃত্বকে কতগুলো জায়গাতে একটু সহনশীল হওয়া দরকার। আপনি এসেছেন, আপনাকে তাড়িয়ে দেব, আপনাকে ভাগিয়ে দেব, এই ধরনের বক্তব্যগুলো এক ধরনের উস্কানি দেওয়া। শরীফুজ্জামান শরীফ, একটু থামাই আপনাকে, একটা বিরতি নিয়ে আসি। এই যে রাজনীতিবিদ কিংবা নির্বাচনী প্রার্থীদের যে উত্তপ্ত বাক বিনিময় আমরা বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিতদের সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের সহিংসতা ও প্রতিহিংসার প্রচার নিয়ে কথা বলছিলাম। নির্বাচনী পরিস্থিতি, পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমাদের অতিথিরা এরই মধ্যে কথা বলতে শুরু করেছেন। শামসুজ্জামান দুদু আছেন, শরীফুজ্জামান শরীফ আছেন আজকে আমার সাথে যুক্ত। এই অংশে শামসুজ্জামান দুদু, আপনি একটি জায়গায় আপনাকে আমি আটকেছিলাম আপনার বক্তব্যে। সেটি হলো, আপনি বলছেন যে বহুদিন পরে মানুষের মনের এই প্রত্যাশা জেগেছে যে মানুষ একটা ভোট দিতে পারবে। মানুষ ভোট দিতে চায়, এর আগেও মানুষ ভোট দিতে চেয়েছে কিন্তু তারা পারেনি।
এখন যদি আমরা বলি যে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো কারণে অবনতি হয় কিংবা আমরা যে সংঘর্ষের ঘটনাগুলো ছোট ছোট দেখতে পাচ্ছি সেই বিষয়গুলি যখন সামনে আসে তখন মানুষের সেই ইচ্ছায় বা মানুষের সেই অনেক দিনের লালিত যে ইচ্ছা ভোট দেওয়ার সেটিতে কোনো বাধা পড়ে কিনা, শামসুজ্জামান দুদু? না, একটু আগে মানে শরীফ সাহেব যে কথাগুলো বললো এটা গুরুত্বপূর্ণ আমার বিবেচনায়, যে সরকারের এবং সরকারের আইন শৃঙ্খলা সংক্রান্ত মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার হাতে, তার দায়িত্বটা তিনি যদি সঠিকভাবে পালন করতেন, আর সঙ্গে প্রতিটি রাজনৈতিক দল কিন্তু এখন এমন একটা অবস্থা আছে, একটি ভালো নির্বাচনের মানুষের ভোটাধিকার প্রয়োগের সবাই চিন্তা করছে। তো কিছু কিছু মহল আছে যারা এই ভোটাধিকার যেন নির্বিঘ্নে না হয় সেই জন্যে যে কোনো মহল কাজ করছে না এমন না, এটাও আছে। কিন্তু সরকারের মুখ্য ভূমিকার পালনে দেখবেন যে অনেক জায়গায় খুন হয়ে যাচ্ছে, অনেক জায়গায় বাড়ি আক্রমণ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের বিবেচনা, যেমন একটা দুটো পত্রিকা মানে পুড়িয়ে ফেলার পরে অনেক পরে সেখানে অনেক সমালোচনা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গেছে, তার কাছাকাছি কিন্তু মিলিটারি এবং র্যাবের উপস্থিতি ছিল। তো এই বিষয়গুলো যদি তড়িৎভাবে না করে তবে সরকার সম্বন্ধে মানুষের সন্দেহ বিশ্বাস যদি তৈরি হয় বা বক্তব্য হয়, কেউ যদি তাকে সমালোচনা করে, সেটা তো উড়িয়ে দেওয়া যাবে না। সেই বিবেচনায় আমি 15 বছর 16 বছরে 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারেন। এই দেশটাই গণতন্ত্র স্বাধীনতার জন্য তৈরি হয়েছে, যুদ্ধ হয়েছে। তো সে তার পছন্দের মার্কা প্রার্থী এবং দলকে ভোট না দেওয়ার কারণে কিন্তু এখানে একটা কর্তৃত্ববাদী শাসন এবং সেই শাসকের যে পরিণতি সেটা আমরা তো দেখছি, পালাই গেছে এই দেশ থেকে। সেই কারণে যদি এখন সেই জিনিসটা আমরা না করতে পারি যেটা আপনি বললেন, তাহলে পরে যে সংকটটা তৈরি হবে সেই সংকটটার ঠেকানো বিপরীত আরেকটা পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ 48 ঘন্টার আগে নির্বাচনে প্রচারণা বন্ধ হবে। আজকে 31 তারিখ চলে গেল, তো আর আছে কম বেশি আমার বিবেচনায় 9-10 দিন। এই 9-10 দিনে প্রতিটা রাজনৈতিক স্বাচ্ছন্দ্য যদি ভয়ভীতিহীন অবস্থায় মানুষের কাছে না যেতে পারে, তাহলে ভোটটা গ্রহণযোগ্যতা পাবে কি করে? এই বিবেচনায় সেই পরিস্থিতি কি করবে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে যদি পড়ে যায় তাহলে মানুষ তো ভয়ভীতির মধ্যে যাবে, রাজনৈতিক দলগুলো অনেকটা সন্দেহ বিশ্বাসের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমার কাছে মনে হয় যে কোনোভাবে যে কোনো অর্থে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সরকারের দায়িত্ব নিতে হবে। অবশ্যই। শামসুজ্জামান দুদু, অনেক ধন্যবাদ। আমি একটু চলে যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। আপনি বলছিলেন যে প্রার্থীদের যে বিভিন্ন প্রচারণাতে তাদের যে উত্তপ্ত বাক্য বিনিময়, সেটি আসলে আমরা দেখেছি যে নির্বাচন তফসিল ঘোষণার বহু পূর্ব থেকে কিন্তু তারা তাদের ইলেকশন ক্যাম্পেইনিং শুরু করেছে, কিন্তু সেই জায়গাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারা একে অন্যকে প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা রকমের শব্দের প্রয়োগ করছে। এবং যদি আমরা বলি যে এই যে নেতা মানে একেবারে শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ থেকে যখন এরকম পাল্টা জবাব আসে, একজন আরেকজনকে এইভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলছেন, তখন আসলে এই তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদের কাছে কি ধরনের বার্তা পৌঁছায়? ধন্যবাদ। রাজনীতিতে আমাদের এখানে যে সহনশীলতা, রাজনীতিতে সৌজন্যর এই জায়গাটা যথেষ্ট ঘাটতি আছে, কিন্তু নির্বাচন ঘিরে আপনার প্রতিযোগিতা থাকবে, পাল্টা বক্তব্য থাকবে। তবে আমাদের যদি কর্মসূচিগুলো ম্যানিফেস্টো ধরে তর্ক বিতর্কগুলো হতো, এটি ভালো হতো, গঠনমূলক, কনস্ট্রাকটিভ। কারণ জুলাই তো শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন না, আমরা বলেছি যে আমাদের সংস্কৃতির পরিবর্তন আনবো। রাজনীতিতে আমাদের যে খারাপ সংস্কৃতিগুলো আছে সেই সংস্কৃতির পরিবর্তনের জন্য জুলাই এসেছিল। কিন্তু আমার অবজারভেশন সেই জায়গাটায় খুব বেশি পরিবর্তনটা আসেনি। এবং আপনি যিনি দীর্ঘদিন গণ অভ্যুত্থানের পোস্টার বয় হিসেবে সরকারের প্রতিনিধিত্ব করেছেন, নানা রকমের বিতর্কে জড়িয়েছেন, এবং সেখান থেকে এসে যে ভাষায় কথা বলছেন, আপনি বাস থেকে নেমে আসুন, তো যদি জিজ্ঞেস করা হয় যে তাহলে আপনিও বাসে ওঠেন, তিনি কি উঠবেন?
এতদিন যেভাবে কথাবার্তা বলেছেন তার কাছে তো প্রত্যাশা ছিল আমাদের সব থেকে বেশি, কিন্তু তিনি যে অস্বচ্ছতার উদাহরণ দিলেন, গণ অভ্যুত্থানের পোস্টার বয়, যে গণ বুঝতে অভ্যুত্থান পারছি, থেকে হ্যাঁ বুঝতে পারছি। প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু তার তিনি যেভাবে মন্ত্রিসভা থেকে বেরিয়ে এবং পুরো সময়টা দুর্নীতির থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তাকে তাড়া করে ফেরে নেই, তাকে নিয়ে বিতর্ক হয়নি। যে সংস্কৃতির পরিবর্তনের জায়গাটা আপনি খেয়াল করছেন, যে কথাগুলো আমরা অনবরত হাসান মাহমুদদের কাছে শুনতাম, তাদের মুখ থেকে শুনতাম, মুসলেকা দিয়ে চলে গেছেন, কোমর ভেঙে দিয়েছে, ঠিক সেই শব্দগুলোই রিপিট করে এটা কি প্রমাণ করা হচ্ছে যে এগুলো সঠিক ছিল? কিন্তু কেন শুনতে হচ্ছে শরীফুজ্জামান শরীফ? আমরা তো আসলে ফ্যাসিস্ট বিদায় করেছি, এখন সেই সমস্ত কথাবার্তাই শুনতে হবে। এটি আসলে কিসের লক্ষণ? একটা বিরতি নেই শরীফুজ্জামান শরীফ, আবারও আপনাকে থামাতে হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাকে তো বিরতি নিতেই হবে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনায় ফিরতে চাই। খুব বেশি বড় প্রশ্ন না করে, আমি যদি শরীফুজ্জামান শরীফ আপনাকে বক্তব্যের মাঝখানে আটকে দিয়েছিলাম, সেটি হলো ফ্যাসিস্ট তাড়ানোর পর, মানে বিতাড়িত সরকার যাওয়ার পরও যদি সেই সরকারের ভাষা নতুন করে মানে যাদের কাছ থেকে আমরা একদম প্রত্যাশাও করি নাই তাদের মুখ থেকে যদি শুনতে হয়, তাহলে সেটি আসলে কিসের লক্ষণ? ধন্যবাদ। আমরা মুখের বদল করেছি, কিন্তু ভাষার বদল খাসলতের বদল করিনি, ভাষার বদল করিনি। আমরা গত এক বছর সব থেকে বেশি আলোচিত শব্দ হলো সংস্কার। সেই সংস্কার আমরা অন্যদের কাছে চেয়েছি, কিন্তু নিজেদের ভেতরটা সংস্কার করিনি। আজকে দুদক সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে কয়েকটা জায়গায়, মানে অনলাইনে একটা ইন্টারভিউ এসেছে। সেখানে তিনি একটি জায়গায় বলেছেন যে দুর্নীতি দমন কমিশন সংস্কারের ক্ষেত্রে তার যে প্রস্তাবনা ছিল, উপদেষ্টা পরিষদের 7 জন সদস্য তার তীব্র বিরোধিতা করেছেন, সেটি যাতে হয় এটি চাননি। তার অর্থ হলো যে যাদেরকে আপনি সংস্কারটা চাচ্ছেন, অথচ যে ক্যাবিনেটটা আপনি করেছেন, যে টিমটা করেছেন, লিড করবে যারা, তারা নিজেরাই হচ্ছে সংস্কার চায় না। কেন? এর সাথে তাদের অনেকগুলো হিসাব কিতাবের ব্যাপার আছে। আমাদের এখানে দুর্নীতির জায়গাটা তারা নিজেরাই স্বীকার করছে, দুর্নীতির মাত্রাটা কতটুকু বেড়েছে, এবং সরকারের যে দক্ষতা, এর কোনো সিটে ফোটা কোনো উদাহরণ তৈরি করতে পারেনি। আগামীকাল 12 তারিখে হচ্ছে নির্বাচন। কালকে সরকারের একজন উপদেষ্টা তিনি তার পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য তাদেরকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন। আপনি বুঝতে পারেন যে কাদেরকে আপনি এখানে দায়িত্ব দিয়েছেন এবং দেশ সম্পর্কে তাদের নিজেদের গুরুত্বটা কতটুকু দেন তারা এইসব ক্ষেত্রে। আপনি হ্যানা ভোট নিয়ে আলোচনা হচ্ছে, এতদিন পরে নির্বাচন কমিশন বলছে যে এটা দণ্ডনীয় অপরাধ সরকারি কর্মকর্তারা যদি এটি করে। এই কথাগুলো আমরা অনেক দিন ধরে বলছি। তাহলে সরকার জোর করে, গায়ের জোরে সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে একটা দণ্ডনীয় অপরাধের কাজ করিয়েছেন। হয়তো এখন কেউ এগুলো নিয়ে কথা বলবে না, মবের ভয়ে, প্রশাসনের ভয়ে, কিন্তু কখনো না কখনো এগুলো তো চ্যালেঞ্জ হবে। আজকে যারা এই কাজগুলো করে গেলেন, তাদের হাতে যে সুযোগটা ছিল সেই সুযোগটা তারা ব্যবহার করলেন। গণভোট ইস্যুটাকে জটিল করে ফেলা হয়েছে শরীফুজ্জামান শরীফ। কারা আপনি করছে? প্রত্যেকটা জায়গায় আপনি যাদেরকে এনে দায়িত্ব দিয়েছেন, তার একটা বিরাট অংশ বাংলাদেশের রাজনীতির সাথে তাদের কোনো সংযোগ নেই, কৃষ্টি কালচার কোনো কিছু ওন করে না। তাদেরকে আপনি এখানে এনে বসিয়েছেন এবং জোর করে বসিয়ে রেখেছেন, কোনো সমালোচনা শোনেন নাই। গত 1.5 বছরে সব থেকে বেশি সমালোচনা হয়েছে যে মন্ত্রণালয়ের বিরুদ্ধে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা আছেন, তাকে আমি নিজেকে রাজনৈতিক সচেতন মানুষ মনে করি, আমি ওই মোটামুটি সারাদিনের খবর রাখি। আমি তো যিনি স্বাস্থ্য উপদেষ্টা, এই নামটি আমি গত 15 বছরে কোথাও শুনিনি। গণ অভ্যুত্থান বলেন, সমাজের এত দুর্নীতি অনিয়ম হয়েছে, কোথাও শুনিনি। হঠাৎ করে তিনি এলেন। কেন এলেন? প্রধান উপদেষ্টা তাকে পছন্দ করে নিয়ে এসেছেন, তার এক সময়ের কলিগ। তার অর্থ হলো গণ অভ্যুত্থানের ভেতর থেকে যাদেরকে আপনি তাড়ালেন, সেটা রিপ্লেস করলেন কার সাথে কার আপনার ব্যক্তিগত সম্পর্ক, কাকে আপনি চেনেন, কাকে চেনেন না, এবং তিনি পারবে কি পারবে না এটি গুরুত্বপূর্ণ না। তাকে আমি রাখবো। এবং উনি দেশে এসে ফ্রান্স থেকে বলেছিলেন আমার কথা শুনতে হবে। গত 1 বছরে 1.5 বছরে মানুষের একটা কথাও তিনি শোনেন নাই। এখন পর্যন্ত মানুষের জীবনের যে সংকটগুলো আছে, স্কুলে বই নাই, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠছে, রিঅ্যাডমিশন জাস্ট, একটা খাতার পরিবর্তন হচ্ছে, 15,000 টাকা দিতে হচ্ছে পরিবারকে। এই জায়গাগুলোতে তারা কি অ্যাড্রেস করেছেন? তারা কি চেয়েছেন? চাইলে কি পরিবর্তন করতে পারতেন না? কিন্তু করেনি।
অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে চলে যেতে চাই। গণভোট নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও জটিলতা তৈরি হয়েছে এবং কোনো না কোনোভাবেই বলা হচ্ছে যে বিএনপি আসলে গণভোট চায় না। শামসুজ্জামান দুদু, আপনার মন্তব্য জেনেই আমি আসলে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যেতে চাই। শামসুজ্জামান দুদু, এটা মহল বিশেষ যারা প্রায় অসংযত অশ্লীল কিছু কিছু ক্ষেত্রে বিএনপিকে সমালোচনা করছেন, বিএনপির নেতৃত্বকে সমালোচনা করছেন, এই মহলটাই বিশেষ করে বিএনপি গণঅভ্যুত্থানের অর্জিত যে ফসল, সেই ফসলের মানুষের সমর্থন আছে কিনা সেটি তো গণভোট। আর এই যে এনসিপি, তারা যে বিষয়ে স্বাক্ষর করেনি, তারা কিন্তু এখন সেটারই আবার প্রচার করছে, মানে পক্ষে কথা বলছে। এটা কত হাস্যকর একটা ব্যাপার। তারাই আবার বিএনপিকে এবং তাদের এই সঙ্গ নিয়ে যারা কথা বলছেন, যেসব মহল বিশেষ আছে, তারা এই বিতর্কিত প্রসঙ্গগুলো সামনে আনছে। বিএনপি তো লাগাতারভাবে 16-17 বছর ধরে আন্দোলন করেছে, আর একটা পক্ষ 36 দিনের গণঅভ্যুত্থানকে কাজ করেছে বা তারাই সামনে এসেছে। আমরা মনে করি 36 না, 5036 দিনের ফসল হচ্ছে এই সরকার বা এই পরিবর্তন বা 5ই আগস্ট, যেভাবে আপনি বলেন না। কিন্তু একটা খুব কঠিন বিষয় দেখবেন যে সুতোনাথা এনেই সামনে নির্বাচন পিছানো, আগে এই কাজটা করতে হবে, আগে ওই কাজটা করতে হবে, এইসব প্রসঙ্গগুলো আনছে। এরা কারা এবং কেন বলছে এটা? আমরা জানি গণঅভ্যুত্থানটা বাংলাদেশের পর দ্বিতীয় গণঅভ্যুত্থান 24-এ, আর 90-এর একটা গণঅভ্যুত্থান আছে। জাস্টিস সাহাবুদ্দিন সাহেবকে আমি তাকে এখন স্মরণ করছি এবং আমি প্রার্থনা করছি আল্লাহ তাকে যেন বেশ নসিব করেন। কোন রকম সংস্কার টংস্কার এটা ওটা বলে 90 দিনকে তিনি ক্রস করেননি। 90 দিনেই তিনি নির্বাচন করছেন এবং তার শর্তাবলী রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে আবার নির্বাচিত সরকারের কাছে দিয়ে তিনি চিফ জাস্টিসের পদে ফিরে গেছিলেন। বর্তমানে এরকম কতগুলো 90 দিন চলে গেছে। তো যারা এইটা অতিক্রম করছে তারা এই গণভোট নিয়ে কেন কথা বলেনি? আর গণভোটের পক্ষে যারা দায়িত্ব পালন করবে তারা কেন এই গণভোটের পক্ষে বলছে না? বিএনপিকে দায়ী করছে কেন? বিএনপি, আমি তো আগেও বললাম যে সেইভাবে মানে যেভাবে কথা বলা হচ্ছে সেইভাবে যদি দেখি আমি, তাহলে কোনো ত্রুটি আমি অন্ততপক্ষে পাই না। ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো করার দরকার সেটা কিন্তু মানে গণভোটের পক্ষে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা দলের বিএনপি চেয়ারম্যানকেও দেখেছি যে সরাসরি তিনি গণভোটের পক্ষে কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু এবং শরীফুজ্জামান শরীফ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আজকের মতো আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।